250-র মতো ভারতীয় নাগরিক, তাদেরকে সে সেফ এক্সিট দিয়েছে, ভারতীয় একটা প্লেন এসে নিয়ে গেছে এবং তাদেরকে সেনাবাহিনীর ভিতরে একটা অ্যাকোমোডেশনের মধ্যে রাখার ব্যবস্থা করেছিল জেনারেল ওয়াকারের যোগ সাজেশে। এখন ছুপ্পুকে নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হয় তখন আমি যেটা ডিটেলস জেনেছি যে একটা ডিটেলস ইনভেস্টিগেশন করছে এবং আমরা যে মিডিয়াতে যে সমস্ত ছুপ্পুর ডাবল পাসপোর্ট এবং অন্যান্য তথ্য পেয়েছি এগুলো ছুপ্পুই দিয়েছে গোয়েন্দা সংস্থা থেকে। প্রথমেই জনাব ফখরুল ইসলাম আলমগীরের এই ব্যাপারটা আগে বলে ফেলি, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট হতো, মানে আমি রাজনীতির লোক নই বাট আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট হতো উনি যদি এই বিষয়ে কোনো কথা না বলতেন। উনি একটা রাজনৈতিক দলের একজন ঊর্ধ্বতন মূল সচিব। ব্যক্তি, নেতা। উনি যদি এই ব্যাপারে কথা না বলতেন সবচেয়ে বেস্ট হতো, বাট ঊর্ধ্বতন নেতা হিসেবে উনি যদি একটা আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলেন উনাকে গণতান্ত্রিক ভাবেই জবাব দিতে হবে। উনি অ্যাকচুয়ালি গণতান্ত্রিক ভাবে জবাব দিয়েছেন, বাট এই পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে উনি সবাই জানে যে আমরা দেশের লোকজন, এই প্রায় 1,500-এর মতো লোক এই আওয়ামী লীগ সরকারের হাতে বা খুন হয়েছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী প্লাস তাদের ছাত্রলীগ, তাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে। তো এই মুহূর্তে এটা না বলা হচ্ছে বেস্ট ছিল। তবে আমি এর আগে আমার কয়েকটা লেখায় আমি বলেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটার মধ্যেই প্রো ইন্ডিয়ান লোকজন আছে। এই লোকজন তাদেরকে ভিতরে মানে ইনজেক্ট করে দিয়েছে যে ইন্ডিয়ার সাপোর্ট ছাড়া আমরা কোনো রাজনৈতিক দল তাদের ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। অ্যাকচুয়ালি এই কথাটা আমি আগে বিশ্বাস করতাম না, বাট এখন বিশ্বাস করা শুরু করছি। প্রেজেন্ট যে সিচুয়েশনটা আছে এটার উপর নির্ভর করে আমি তখন প্রেজেন্ট সিচুয়েশন আসতেছি। তো আমি মনে করি যে আমাদের দেশে যদি প্রকৃত গণতন্ত্র যদি চর্চাটা হতো তাহলে এই বৃহত্তর দেশগুলো প্লাস আমাদের যে নেইবার আছে তারা আমাদের উপর যে কন্ট্রোলটা ছিল ওইরকম ভাবে থাকতো না। এখন আমি আসি হচ্ছে প্রেসিডেন্ট চুপ্পুর ব্যাপার নিয়ে। মানে আমার নিজের কাছেই খারাপ লাগে যে আমি চুপ্পু বলার আগে মাননীয় বলতেও কুণ্ঠাবোধ করি। কারণ প্রথমে দেখতে হবে যে প্রেসিডেন্ট যখন তাকে দেওয়া হয়, আহ, এই পদটা যখন দেওয়া হয় উনার কিন্তু ভিন্ন দেশের পাসপোর্ট ছিল, ওটা আমরা আগেও জানি, আমি আগে থেকেই জানতাম। তার একটা ভিন্ন দেশে, তো কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু তার পদটা অবৈধ, কারণ উনার একজন বিদেশি নাগরিক প্রেসিডেন্ট থাকতে পারে না। এইটা এখনো আছে। আর তারপরে এখনো কি হবে আছে, আমি অ্যাকচুয়ালি আপনারা আহ, এই আহ, এই, জুলকারনাইন সামির একটা স্ট্যাটাসে দেখেছেন যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, আহ, সে আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থার দেশীয় সবচেয়ে হাইয়েস্ট লেভেলের এজেন্ট। এবং উনি 5 তারিখের পরে যে আমরা মেইন স্ট্রিম মিডিয়াতেই দেখেছি 250-র মতো ভারতীয় নাগরিক, তাদেরকে সে সেফ এক্সিট দিয়েছে, ভারতীয় একটা প্লেন এসে নিয়ে গেছে এবং তাদেরকে সেনাবাহিনীর ভিতরে একটা অ্যাকোমোডেশনের মধ্যে রাখার ব্যবস্থা করেছিল জেনারেল ওয়াকারের যোগ সাজেশে। এখন দেখেন, এইটা নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হয় তখন দেখা যায় যে আমরা এখন এখন আমরা সবাই জানি যে এখানে বিভিন্ন মিডিয়াতে এসছে 25শে ফেব্রুয়ারির যে পিলখানা ঘটনাতে আহ, ভারতীয় বাহিনীর লোকজন ছিল। এই যে এই এখন যে এই যে 5 তারিখের এর যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবের মধ্যে ভারতীয় পুলিশের সদস্য লোক ছিল। আমি নিজে সংবাদ দিয়েছি জাহানাবাদ ক্যান্টনমেন্টে 5 তারিখের পরে 21 জন আর্মস অ্যামুনিশন এবং টিয়ার গ্যাস সেল, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে এটা ভারতীয় পুলিশ, তারা ক্যান্টনমেন্টের ভিতরে ছিল। এই সমস্ত কনফার্ম নিউজটা নিশ্চিত করে যে ভারত আমাদের উপরে কতটুকু কন্ট্রোল করে আছে। এবং এটা কি জন্য কন্ট্রোল করে আছে? বিকজ আমরা, মানে সরি টু সে, আমরা মির্জাফরের জাতি। কারণ আমরা নিজেদের দেশটা মানে দেশের কোনটাতে ভালো কোনটা জানি না। এখনো সেনাবাহিনীর ভিতরে যারা ভারতীয় কানেকশন আছে তারা সব পদে আছে। একটা জিনিস আমি শুনেছিলাম যখন আচ্ছা, এটা এই প্রথম ব্যাপারটা শেষ করি। যখন ছুপ্পুকে নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হয় তখন আমি যেটা ডিটেলস জেনেছি যে একটা ডিটেলস ইনভেস্টিগেশন করছে এবং আমরা যে মিডিয়াতে যে সমস্ত ছুপ্পুর ডাবল পাসপোর্ট এবং অন্যান্য তথ্য পেয়েছি এগুলো ছুপ্পুই দিয়েছে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে। হি ওয়াজ সাম সর্ট অফ হাউস অ্যারেস্ট, আমি যেটা শুনেছি। আমি এটা নিয়ে আগে কথা বলি নাই বিকজ যারা তথ্য আমাকে দিয়েছে তারা আমাকে চুপ থাকতে বলেছে। কিন্তু তারপরে দেখা গেলো এটার সাথে হচ্ছে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব, তারপরে লেফটেন্যান্ট জেনারেল শাহিনের তো সরাসরি অজিত দোভালের সাথে টেক্সট এবং ফোনের কথা বলার রেকর্ড জেনারেল ওয়াকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। জেনারেল ওয়াকার শুধু তাকে পোস্টিং করে দিয়েছেন এবং উনি স্ট্রেট ভাবে কথা বলেছেন। আমাদের মধ্যে যারা গ্রাউন্ডে
বিপ্লবের করেছে, তারা অনেকেই হিন্দি কথাবার্তা শুনেছে। সো এত কিছুর পরে আমাদের ভিতরে যে ভারতীয় আধিপত্য বোধ এমন ভাবে ছিল, এবং তারা যখন নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা পতন হয়েছে, তারা কিন্তু একটা প্যানিক সিচুয়েশনে ছিল। প্যানিক সিচুয়েশনে কি এখনই বোধ হয় নেক্সট যে যে এই সরকার পতনের পরে যে দলটা আসবে, এরা আমাদেরকে, যে আপনার যদি মনে আছে যে ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই বলেছিল 5 থেকে 10 লাখ লোক মারা যাবে, কি হুম। জানো? কারণ মানুষের ভিতরে আউটরেজ যেটা, এটা থাকার কথা ছিল। কিন্তু আমি একটা জিনিস বলি, যে এই ওরা আমাদের দেশটাকে যে পর্যায়ে, ভারত আমাদেরকে কন্ট্রোল করতে করতে যে পর্যায়ে নিয়ে গেছে, এবং তাতে সাহায্য করেছে কি, এই জেনারেল ওয়াকার থেকে শুরু করে তার যে অধস্তন বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো আছে, সবগুলো এখানে সাহায্য করেছে। এবং আমি অবাক হই যে স্টিল তারা এখনো স্বপদে বহাল আছে। আপনারা দেখেছেন আহ, এই কি বলে, আহ, জাতীয় আহ, মসজিদের খতিব ফেরত আসছে, শুধু ফেরত আসছে না, তার দল বল নিয়ে ফেরত আসছে। কেন আসছে? কারণ দেখতেছে যে আওয়ামী লীগের সবাই স্বপদে বহাল আছে। আমরা হুম। এমন একটা দুর্ভাগা জাতি, যে শেখ হাসিনা যেভাবে যখন এই গত 15-16 বছরের ক্ষমতা ছিল, তখন প্রশাসনকে, সেনাবাহিনীকে, গোয়েন্দা সংস্থাকে যেভাবে সে সাজিয়ে রেখেছে, এবং সাজিয়ে রাখার পরে আমরা এই ক্ষমতা দখলের পর আমরা সবাই এখন সুশীল। আমরা সুশীল কি, আমরা মব জাস্টিস পছন্দ করি না। আমরা এদেরকে যদি এখনই চলে যাওয়া হয়, দেশের অ্যাডমিনিস্ট্রেশন স্থবির হয়ে যাবে, এই সমস্ত বুলশিট নিয়ে আমরা আছি।